আজ শনিবার ঘড়ির কাঁটায় রাত ৯টা বাজে। বাংলাদেশের তালুকদার বাড়ির ড্রয়িং রুমের খাবার টেবিলে বসে আছে সকল সদস্যরা। বাড়ির মহিলা সদস্যর মধ্যে শাওলিন বেগম আর নীলিমা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে আসে সৃষ্টি। তার পরনে সাদা ফ্রক, গলায় ঝুলন্ত নীল রঙের ওড়না আর হাতে কালো ফিতার ঘড়ি। ড্রয়িং রুমে পেরিয়ে সৃষ্টি এসে পৌঁছায় খাবার টেবিলে। রুহুল আমিন আর জুনাইদ চেয়ারে বসে খাবার খাওয়ার প্রস্তুতি নেয়। সৃষ্টি গিয়ে পাশের চেয়ার টেনে বসে, কিন্তু জামান তালুকদারকে কোথাও না দেখতে পেয়ে প্রশ্ন করে ওঠে, আব্বু এখনও খাবার খেতে আসেনি? শার্লিন বেগম বাকি রান্না করা খাবার টেবিলে রেখে সৃষ্টির প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, তোমার আব্বু ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে হয়তো এখনই খাবার খেতে আসবে। সৃষ্টি সম্মতি দিয়ে বলে ওঠে, ও আচ্ছা। তাদের দুজনের কথা বলার মাঝে শরীর ঝাঁকিয়ে গম্ভীর মুখশ্রী নিয়ে উপস্থিত হয় জামান সাহেব। শার্লিন বেগম প্লেটে খাবার বেড়ে দেয়, সকলে খাওয়া শুরু করে দেয়। হঠাৎ খাওয়ার মাঝে জামান সাহেবের ফোনে তার পিয়ের কল আসে। পকেট থেকে ফোন বের করে তিনি রিসিভ করে বলে, রবিন বলো। ফোন অপর পাশ থেকে জামান সাহেবের পার্সোনাল পিএ রবিন বলে উঠে, স্যার আমেরিকার ভিসা রেডি হয়ে গেছে। শান্ত কণ্ঠে জামান সাহেব উত্তর দেয়, ভিসা রেডি করে অফিসে নিয়ে আসো। ওকে স্যার। কথা বলা শেষ করে পাশের টেবিলে ফোন রেখে হাতের কবজি অবধি পাঞ্জাবি উঠিয়ে প্লেটে থাকা ভাত তরকারি দিয়ে মেখে মুখে তোলার আগে মাথা উঁচু করে তাকায় জামান সাহেব। ডাইনিং টেবিলে বসা প্রত্যেককে বিস্ময়সূচক মুচড়ি নিয়ে তির্যক চোখে তার দিক তাকিয়ে আছে। মুখ গম্ভীর করে চোখ দিয়ে সবার দিকে ইশারা করে প্রশ্ন করে ওঠে, কি হয়েছে তোমাদের? সবাই খাওয়া দাওয়া বন্ধ করে এমন স্থির হয়ে আমার দিকে কেন তাকিয়ে আছো? মূলত ফোনে আমেরিকা যাওয়ার ভিসার কথা শুনে সবার মুখশ্রী এমন বিস্ময়সূচক রূপ ধারণ করেছে। ডাইনিং টেবিলে উপস্থিত সকলে একে অপরের মুখের দিকে তাকায়। জামান সাহেব হঠাৎ আমেরিকায় কেন যাবে? আদ্রিয়ানের সাথে দেখা করতে, না অন্য কোনো কারণে? সবার মনের মধ্যে এমন প্রশ্ন ঘুরি করছে, কিন্তু কেউ সাহস করে জামান সাহেবকে প্রশ্ন করছে না। তবে উপস্থিত সবার মধ্যে শার্লিন বেগমের মুখ শান্ত। উনি নির্বাক ভঙ্গিতে তার স্বামীর পাশের চেয়ারে দাঁড়িয়ে আছে। মনের সমস্ত ভয় দূর করে কিছুটা সাহস নিয়ে রুহুল আমিন প্রশ্ন করে উঠে, ভাইজান আপনি ফোনে আমেরিকায় ভিসা রেডি করার কথা কেন বললেন? হঠাৎ আপনি আমেরিকায় কেন যাবেন? ব্যবসার কোনো প্রয়োজনে? প্লেটে থাকা ভাত মুখে দিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে চিবিয়ে গম্ভীর কণ্ঠে জামান সাহেব জবাব দিলেন, হ্যাঁ খুব শীঘ্রই আমি আমেরিকায় যাব। বেশ শান্ত আর কোমল কণ্ঠে দুই বাক্য উত্তর দিল জামান সাহেব। কিন্তু তবুও ডাইনিং টেবিলে থাকা কারোর হৃদয়ে এই উত্তর শুনে তৃপ্ত হলো না। হঠাৎ আমেরিকা যাওয়ার কারণ সবার কাছে ধোঁয়াশা থেকে গেল। ভাইয়ের মন মানসিকতা এখন একটু ভালো দেখে রুহুল আমিন সাহস নিয়ে দ্বিতীয় প্রশ্ন করে ওঠে, কিন্তু ভাইজান হঠাৎ আমেরিকায় কেন যাবেন? কী কারণে? ডাইনিং টেবিলে উপস্থিত সবার চোখের দিকে তাকায় জামান সাহেব। এরপর পুনরায় প্রশ্ন উত্তর দিয়ে বলে ওঠে, মিরাজ আর তার পরিবার দীর্ঘদিন আমেরিকায় থাকে। জমি সংক্রান্ত কারণে তার সাথে আমার ঝগড়া, কথা কাটাকাটি হয়েছিল। এরপর বেশ কয়েক বছর দুই পরিবারের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। তাছাড়া কারানের বিয়ের দাওয়াতে আমন্ত্রণ করেছিল আমাদের, কিন্তু তখন যাওয়া হয়নি। তাই এখন আমরা সপরিবারে আমেরিকায় যাব। রবিনকে বলে সবার ভিসার ব্যবস্থা করেছি। এই প্রশ্নের উত্তর যথেষ্ট সন্তুষ্টজনক ছিল সবার কাছে। রুহুল আমিন আর কোনো প্রশ্ন করল না, আপন মনে খাবার খাওয়া শুরু করে দেয়। কিন্তু হঠাৎ পাশে বসা জুনাইদ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আমরা সবাই আমেরিকা যাব, আদ্র ভাইয়ার সাথে দেখা করব। জ্যেষ্ঠ তুমি কি
আদ্র ভাইয়াকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে, আর সাথে মেঘ আপুকেও। বাচ্চাসুলভ কণ্ঠে বলা জুনাইদের প্রশ্ন শুনে জামান সাহেব মৃদু হাসে, এরপর এক বিস্ফোরণ সত্য প্রকাশ করে উত্তর দেয়, না জুনাইদ, আদ্র আর মেঘ কেউই বাংলাদেশে আসবে না, বরং তাদের ডিভোর্স করাতে আমরা সবাই আমেরিকায় যাব। হঠাৎ জামান সাহেবের এমন চরম সত্য শুনে ডাইনিং রুমের সবার চক্ষু চড়ক গাছ। শার্লিন বেগম তার স্বামীর মনে অগ্রিম চিন্তা দ্বারা জানে, তাই উনি বেশ শান্ত থাকেন, কিন্তু সৃষ্টির মন জুড়ে ভয়ের সংখ্যা বাড়তে থাকে। হঠাৎ বাবা আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স কেন করাতে চায়? তবে কি বাবা সব সত্য জেনে গেছে? এখন কি হবে? রুহুল আমিন বলে, ভাইজান, হঠাৎ আমেরিকায় গিয়ে মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স করানোর প্রয়োজন কি? বিয়ের পর থেকে ওরা দুজন আলাদা থাকে, এখন আমেরিকায় নিজ ক্যারিয়ার নিজে ব্যস্ত তারা। শুধু ডিভোর্স নামক ঝামেলা না করলে কি হয় না? পরে না হয়। রুহুল আমিনের কথা শেষ হওয়ার আগে জামান সাহেব এক অবিশ্বাস্য সত্য বললেন। ডাইনিং টেবিলে উপস্থিত সকলে যেন থমকে যায়, কারণ ছোট বাক্য জামান সাহেব বলেন, আদ্রিয়ান আর মেঘ ওরা দুজন আমেরিকায় একসাথে সংসার করছে, একই বাসায় স্বামী স্ত্রীর মতো থাকছে, তাই আমি আমেরিকায় গিয়ে ওদের ডিভোর্স করাতে চাই। আশ্চর্য বোধক চাহনি আর অবিশ্বাস্য নয়নে ডাইনিং টেবিলে উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়। জামান সাহেবের কথার মানে তার ঠিক বুঝল না, এইটা কি আদৌ সম্ভব? আমেরিকায় মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে মানে? যে আদ্রিয়ান মেঘকে নিজ স্ত্রী হিসাবে অস্বীকার করে 9 বছর পরিবার থেকে দূরে বিদেশে থেকেছে, সে আজ মেঘের সাথে সংসার করছে। তাছাড়া যদি ওরা দুজন একসাথে সংসার করে, তবে ওদের ডিভোর্স করানোর কী প্রয়োজন? রুহুল আমিন জিজ্ঞেস করে, কিন্তু ভাইজান। বিরক্তি মাখা মুখ নিয়ে জামান সাহেব মাথা উঁচু করে আদেশ দিয়ে বলে ওঠে, রুহুল, কথা বলা বন্ধ করে খাবার খাওয়া শুরু করো। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা অবশ্যই সঠিক। ব্যাস। গম্ভীর কণ্ঠে বলা জামান সাহেবের এই কথা শুনে আর কোনো প্রশ্ন করার সাহস হয় না কারো। রুহুল আমিন আর নীলিমা বেগম একবার পাশে থাকা শার্লিন বেগমের দিকে তাকায়। শার্লিন বেগম চোখ দিয়ে ইশারা করে, পরে সব ঘটনা খুলে বলবে। চুপচাপ সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়, কিন্তু সৃষ্টির মনে তোলপাড় শুরু হয়ে যায়। বাবা যদি সত্যি আদ্র ভাই আর মেঘের ডিভোর্স করিয়ে দেয়, তখন কি হবে? জামান সাহেব এক কথার মানুষ, উনি ভীষণ জেদি আর ঘাটতেরা টাইপের লোক। যদি একবার সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স করাবে, তবে অবশ্যই করিয়ে ছাড়বে। না, না, সে নিজের ভাইয়ের সংসার নষ্ট হতে দিবে না। ফোন করে আদ্রিয়ানকে জানাতে হবে, অনুতো বা সর্বনাশ হয়ে যাবে। আগামীকালের ঘটনা। কাল বিকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে বেশ দেরি করে ড্রয়িং রুমে এসে জিয়া আর মেঘের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। জিয়া রান্না বা ঘরের কাজে অকর্ম হলেও ডক্টর হিসেবে কিন্তু সে যথেষ্ট বিচক্ষণ আর ট্যালেন্ট। আদ্রিয়ান অবধি তা স্বীকার করে। আর মেঘ মেডিকেলে ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, তাই তাদের আড্ডা বেশ জমে যায়। তিনজনে মিলে বিখ্যাত ডক্টর সার্জারি থিসিস নিয়ে আলোচনা করে। এরপর সন্ধ্যা হয়ে গেলে জিয়া বাসা থেকে বিদায় নেয়। সদর দরজা বন্ধ করে মেঘ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গট গট করে হেঁটে নিজের রুমে চলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের পানে ফিরে অবধি তাকায় না। আদ্রিয়ান বুঝে তার বউয়ের বেশ অভিমান হয়েছে আজ তার ওপর, তাই পিছু পিছু হেঁটে সে মেঘের রুমে যায়। ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছে মেঘ, কারণ সে জানতো আদ্রিয়ান আসবে। বেশ দীর্ঘক্ষণ জোরে জোরে শব্দ করে দরজা ধাক্কা দেয় আদ্রিয়ান, কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ আসে না মেঘের। এক পর্যায়ে হতাশ হয়ে মেঘের রুমের দরজার কাছ থেকে হতাশ হয়ে ফিরে যায় সে। তার বইয়ের অভিমান বড্ড বেশি আজ। রাত প্রায় তখন 9:30। পড়ার টেবিলে বইয়ের ওপর মুখ গুজে বসে আছে মেঘ। সারাদিনের কাজকর্মে শরীর ভীষণ ক্লান্ত, তার চোখে ঘুম ভাব চলে এসেছে, কিন্তু ঘুমান
যাবে না, কাল ক্লাস রয়েছে, পড়াশোনা শেষ করতে হবে। তবে যতই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। মাথা টিপ টিপ করে ব্যথা করছে, মন শরীর জুড়ে এক অদ্ভুত অস্বস্তি বয়ে যাচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে তার। এখন একটু শান্তির নিঃশ্বাস নিতে চায় সে। তাই ছাদে গিয়ে একা কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা করলো তার। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল আদ্রিয়ান, কিন্তু হঠাৎ মেঘের কথা মনে পড়তেই ল্যাপটপ বন্ধ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। তার বউটার অভিমান ভাঙাতে হবে। প্রায় 5 মিনিট পর মেঘের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তবে রুমের দরজা খোলা দেখে স্বস্তি পায়, বইয়ের রাগ কমেছে তবে একটু। এই ভেবে হাসি মুখে রুমের ভেতর ঢুকে আদ্রিয়ান, কিন্তু রুমের আনাচে কানাচে কোথাও মেঘকে না দেখতে পেয়ে বড় কুচকায়। ওয়াশরুমের দরজা বিরান, মানে ওয়াশরুমেও যায়নি। তবে এত রাতে কোথায় গেল মেঘ? ছাদে খোলা আকাশের নিচে একা চুপচাপ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তার খোলা চুল মৃদু দক্ষিণা বাতাসের দোল খাচ্ছে। উদাসীন মনে অপলক দৃষ্টিতে আকাশ পানে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। বাংলাদেশে থাকতে প্রায় মন খারাপ বা কষ্টের অনুভূতিসমূহ সে এই উন্মুক্ত আকাশের সাথে ভাগ করে নিত, কিন্তু আমেরিকায় আসার পর এখনো ছাদে এসে এমন করে খোলা আকাশে দেখা হয়নি। নিজ মনের সাথে নিজের কখনো একা সময় কাটানো হয়নি। কিন্তু আজ অদ্ভুতভাবে এমন শখ জাগলো তার মনে। সিঁড়ির খুপড়ি দরজা দিয়ে ছাদে প্রবেশ করে আদ্রিয়ান। দূরে দাঁড়িয়ে থাকা চাদরে মোড়ান এলোকেশি চুলের মেঘকে দেখে থমকে যায় আদ্রিয়ান। তার পা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনের মধ্যে এক সুখকর অনুভূতি আভাস হয়। আদ্রিয়ান বেশ দীর্ঘক্ষণ দূরে দূরে দাঁড়িয়ে থাকা নারী রূপে তার স্ত্রীকে পর্যবেক্ষণ করছিল। খানিক সময় অতিবাহিত হওয়ার পর পা বাড়িয়ে এগিয়ে যায়। পিছন থেকে হাতের গিঁব্বে আবেশে জড়িয়ে দেয়, বেশ শক্ত করে ধরে, যেন শত চেষ্টার পর মেঘ তার থেকে দূরে সরে না যায়। হঠাৎ জড়িয়ে ধরায় মেঘ অবাক হয় না। তার মন আকাশের মধ্যে বিলীন থাকলেও আদ্রিয়ানের আশার আগমন বার্তা সে শুনতে পেয়েছে। ভালোবাসার মানুষ নিকটে থাকলে মনের মধ্যে যে নিদারুণ সুখ অনুভূতি হয় তার আভাস সে পেয়েছে। কিন্তু অবাক করা বিষয় হয়, রাগ অভিমান ঘেনা দেখিয়ে মেঘ দূরে চলে যায় না, বরং স্বামীর উষ্ণ ছোঁয়া পেয়ে গায়ে এলিয়ে দিয়ে বুকে মাথা রাখে। এরপর চোখ বন্ধ করে সুখের নীড়ে হারিয়ে যায়। বুকে লেপ্টে থাকা মেঘের শরীর মিশে যায় আদ্রিয়ানের সাথে। তার বুকের ডান পাশের হার্টবিট যেন প্রতিনিয়ত দ্বিগুণ হারে বেড়ে চলছে। এই মেঘের মধ্যে এক অদ্ভুত জাদু রয়েছে। যখনই সে কাছে আসে নিজের আপন সত্তার খেয় হারিয়ে ফেলে আদ্রিয়ান। মন জুড়ে শুধু একটা ইচ্ছাই হয়, যেন মেঘের মাঝে বিলীন হয়ে যেতে। দীর্ঘদিন যাবৎ দুইটি দেহ এক উষ্ণ আলিঙ্গনে লিপ্ত হাওয়ায় হয়। কাঁধে মাথা রেখে এখনো একইভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছে মেঘ। আদ্রিয়ান হয়তো বুঝলো মেঘের বিষণ্ণ মনের অবস্থা, তাই কাঁধ থেকে মাথা সরিয়ে উঁচু হয়ে দুই গাল আলতো করে ধরে আবেগময় কণ্ঠে প্রশ্ন করে উঠে, মেঘ, তোমার আমার প্রতি অনেক অভিযোগ, তাই না? গত 9 বছর শত কষ্ট, অপমান, অভিযোগ সহ্য করছে তুমি, যার মূল কারণ আমি। কিন্তু বিশ্বাস করো, তোমায় কষ্ট দিতে চাইনি আমি, আর কখনোই বেঁচে থাকতে দেব না। তুমি শুধু একবার আমায় ক্ষমা করে দেখো। সত্যি তোমায় অনেক ভালোবাসবো। একটা সুন্দর সাজান সংসার দেব, সুখ দেব, তুমি যা চাও সব দেব। শুধু একবার শেষ সুযোগ দাও মেঘ। সব কথাই মনোযোগ সহকারে শোনে মেঘ, কিন্তু সে নিশ্চুপ থাকে, শান্ত কিন্তু ধীর। আদ্রিয়ানের দুই চোখ বরাবর দৃষ্টি রেখে মৃদু কণ্ঠের সহিত বলে ওঠে, আদ্রিয়ান, আপনি না বললেও আমি শেষ সুযোগ অনেক আগেই দিয়েছি। এর কারণ কি জানেন? কারণ আমি নিঃস্ব, যার কোনো ঠাঁই নাই, তার অহংকার বা অভিমান মানায় না। মা বাবা এতিম মেয়ে আমি।
এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই। তাই আপনি যদি শত ঘেন্না, অপমান আর মারপিট করেন, তবুও বেহায়ার মতো আপনার কাছেই পড়ে থাকব। কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। একা থাকা আমার জন্য কষ্টকর, তবে অসম্ভব নয়। কিন্তু আমি এই একাকিত্বকে বড্ড ভয় পাই আদ্রিয়ান। দয়া করে আমায় একা ছেড়ে চলে যাবেন না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে অভিমান রয়েছে। 9 বছরের দূরত্ব এত সহজে মিটে না। সম্পর্কের মধ্যে থাকা ফাটল পূরণ হতে সময় লাগবে। তবে আমি চাই সব পুনরায় ঠিক হয়ে যাক। প্লিজ আদ্রিয়ান, আমায় সাহায্য করুন সব ঠিক করতে। এক টান দিয়ে বুকে নিয়ে আসে আদ্রিয়ান মেঘকে। এরপর শক্ত করে নিজ শরীরের সাথে মিশিয়ে মাথার চুলের বাজে হাত বুলিয়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে, অবশ্যই চেষ্টা করব আমরা দুজন মিলে পুনরায় আবার আমাদের সম্পর্ক ঠিক করব। সারা জীবন তোমায় আগলে রাখবো, ভালোবাসবো। কথা দিলাম বউ। কাল রাত এমন করেই পার হয়ে যায় তাদের। বর্তমান রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে নোহা বেশ দীর্ঘক্ষণ ধরে, কিন্তু অদ্ভুতভাবে আজ কোনো গাড়ি নাই। নোহা চিন্তিত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে এখন সময় সকাল 10টা 20। 10টা 40-এর দিকে ক্লাস শুরু হয়। প্রথম ক্লাস আজ আদ্রিয়ান স্যারের খুব গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার পড়াবে। নোহা যদি সময় মতো ক্লাসে উপস্থিত হতে না পারে, তবে হয়তো এই অধ্যায়ের পড়া তার মিস যাবে। রাস্তায় উকি ঝুঁকি দিয়ে দেখছে গাড়ি আসছে কি না, কিন্তু না, কোনো গাড়ি নেই। প্রায় 10 মিনিট পর এক বাইক এসে দাঁড়ায় নোহার সামনে। হঠাৎ তার সম্মুখে বাইক দেখে দূরে সরে যায় নোহা। হয়তো কোনো বখাটে বেয়াদব কোন ছেলে হবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিয়ে বাইকের হেলমেট খোলার পর পরিচিত এক মুখশ্রী দেখে নোহা অবাক করা কণ্ঠে বলে ওঠে, তিহান আপনি? মাঝ রাস্তায় নোহাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমকে তিহানও অবাক হয়, তাই ওর সামনে এসে বাইক থামায়। তিহান বলে, আমি কলেজে যাচ্ছিলাম। কিন্তু তুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন নোহা? কলেজে যাবে না আজ? তিহান তার সাথে ঝগড়া করছে না দেখে নোহাও আগ বাড়িয়ে ঝগড়া করে না, বিরক্তি মাখা মুখ নিয়ে উত্তর দেয়, কলেজে যাব, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো গাড়ি নাই রাস্তায়। গাড় ঘুরিয়ে পিছনে তাকায় তিহান। সরু ফাঁকা রাস্তায় কোনো গাড়ি নাই। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে কলেজের যাওয়ার সময় হয়ে গেছে। তিহান কিছু ইতস্ত বোধ করে বলে ওঠে, নোহা তুমি আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে? ক্লাস প্রায় শুরু হয়ে যাবে। তুমি চাইলে আমার বাইকে উঠতে পারো, আমিও কলেজে যাব। বাইকে ওঠার প্রস্তাবে নোহা অবাক হয়ে যায়। তিহান তার সাহায্য করতে চাইছে, হঠাৎ এমন পরিবর্তন কি করে হয়ে গেছে। তাছাড়া আজ তার সাথে ঝগড়াও করছে না। দেরি হয়ে গেলে ক্লাস মিস হয়ে যাবে এই ভয়ে থাকার পরও নোহা তিহানের বাইকে উঠতে রাজি হয় না। নোহা বলে, তিহান আমি একাই চলে যেতে পারবো, বাইকে উঠতে হবে না, আপনি চলে যান। নোহার না বোধক কথা শুনেও তিহান চলে যায় না, বরং পুনরায় অজুহাত দেখিয়ে বলে ওঠে, নোহা জেদ না করে বাইকে উঠে বসো। মাঝ রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্লাসের দেরি হয়ে যাবে তো। নোহা আর অহেতুক জেদ তো করলো না। ক্লাসের দেরি হয়ে যাবে ভেবে বাইকে ওঠার সিদ্ধান্ত নেয়। নোহা এগিয়ে যায় বাইকের কাছে। বাইকের পাশে থাকা হেলমেট এগিয়ে দেয় নোহার দিকে। নোহা হেলমেট হাতে নিয়ে পরার চেষ্টা করে, কিন্তু পারে না। তিহান কিছুক্ষণ দেখে, হাত বাড়িয়ে নোয়ার কানের পাশে থাকা চুল পিছনের পিঠে সরিয়ে দেয়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত পা থমকে যায়। তিহান হেলমেট মাথায় পরিয়ে দিয়ে থুতনি উঁচু করে লাগিয়ে দেয় নোহার মাথায়। তিহান বলে ওঠে, বসো বাইকে। নোহা তিহানের এমন শান্ত কোমল রূপ নোহা আগে কখনোই দেখেনি। প্রথম দিন থেকেই তারা দুইজন শুধু ঝগড়া করতো, তাই একে অপরের কাছাকাছি আসা হয়নি। বাইকে উঠে বেশ দূরত্ব নিয়ে বসলো নোহা। তিহান বাইক স্টার্ট দেয়। বাইক ছাড়ার সাথে সাথেই নোহা তাদের মধ্যকার সমস্ত দূরত্ব দূর হয়ে যায়।
নোহার শরীর ধাক্কা লাগে তিহানের চওড়া পিঠের সাথে। নোহার শরীরের স্পর্শ পাওয়ার সাথে সাথেই তিহানের সারা দেহ অদ্ভুত শিহরণ বয়ে যায়। তার গলা শুকিয়ে আসে, কিন্তু নিজ মনের অনুভূতি নোহার থেকে আড়াল করে শক্ত দৃঢ়ভাবে বাইক চালান শুরু করে দেয়। ফাঁকা রাস্তায় প্রচণ্ড স্পিডে বাইক চলছে। ভয়ে গুটি গুটি হয়ে নোহা শক্ত করে পরনে থাকা তিহানের জ্যাকেট খামচে ধরে। প্রায় 30 মিনিট পর কলেজ গেট বাইক এসে থামে। তিহান বাইক থামিয়ে পিছনে বসা নোহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নোহা, আমরা কলেজে পৌঁছে গেছি, নেমে পড়ো। ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে চুপচাপ বসে নোহা তিহানের শীতল কণ্ঠ শুনে চোখ মেলে তাকায়। এরপর দ্রুত বাইক থেকে নেমে পড়ে। ক্লাস এখনও শুরু হয়নি, সময়ের আগেই তারা পৌঁছে গেছে। নোহা সৌজন্য বোধ থেকে ছোট করে বলে ওঠে, ধন্যবাদ তিহান, আমায় সময় মতো কলেজে পৌঁছে দেওয়ার জন্য। তিহান নোহার মুখে ধন্যবাদ শুনে অবাক হয়। এই মিস ঝগড়ুটে তার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছে। অবিশ্বাস্য। তিহানও হাসি মুখে বলে ওঠে, ওয়েলকাম নোহা। তিহানের থেকে বিদায় নিয়ে নোহা এগিয়ে গিয়ে কলেজ গেটের পথে হাঁটা ধরে। তিহান বাইক নিয়ে এখনও একই জায়গায় অবস্থান করছিল। হঠাৎ তার দৃষ্টি যায় দূরে এক গাড়ির থেকে। গাড়ির দরজা খুলে বের হয়ে আসে মেঘ, যা দেখে তিহান খুশি হয়। আজ ফাইনালি মেঘের সাথে কলেজে যেতে পারবে সে। একই সিটে দুইজন বসতে পারবে। কিন্তু হঠাৎ গাড়ির অপর পাশের দরজা খুলে আদ্রিয়ানকে বের হতে দেখে তিহানের হাসি নিমেষে উধাও হয়ে যায়। একই গাড়ি করে আদ্রিয়ান আর মেঘ কেন এসেছে? ওরা দুজন একসাথে কেন? মেঘ কি আদ্রিয়ানের পরিচিত? কিন্তু মেঘ এখনও বলেনি তো। তিহানের মনে হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে। দূরে দাঁড়িয়ে থাকা দুইজন বেশ হেসে হেসে কথা বলছিল, যা দেখে তিহানের মনে সন্দেহর সৃষ্টি হয়। তিহানের কি উচিত মেঘকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা? কিন্তু মেঘ যদি কষ্ট পায় তার কথায়, তখন? কিন্তু আদ্রিয়ানের সাথে মেঘের কী সম্পর্ক তা জানা উচিত তিহানের। দূরে হেঁটে যাওয়া নোহার কথা মনে পড়ে তিহানের। বাইক রেখে তিহান দ্রুত নোহার পিছু পিছু ছুটে যায়। বেশ দূরে যায়নি নোহা। তিহান পিছন থেকে জোরে ডাক দেয় নাম ধরে, নোহা দাঁড়াও। হঠাৎ তিহানের কণ্ঠ শুনে অবাক হয়ে পিছনে ঘুরে তাকায় নোহা। এক দৌড়ে নোহার কাছে ছুটে আসে তিহান। এরপর দ্রুত প্রশ্ন করে ওঠে, নোহা, আদ্রিয়ানের সাথে মেঘের কী সম্পর্ক? ওরা এক গাড়িতে কেন এসেছে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে ব্রু কুঁচকে তাকায় নোহা। হঠাৎ এমন প্রশ্ন, তাও আবার মেঘের বিষয়ে। তবে কি তিহান তাদের একসাথে দেখেছে? আদ্রিয়ান স্যার যে মেঘের আত্মীয় হয় তা কলেজের কোনো ছাত্রছাত্রীকে জানাতে নিষেধ করেছে মেঘ। কিন্তু তিহান যে নাসর বান্দা, সে অবশ্যই নোহার থেকে এই প্রশ্নের উত্তর শুনেই ছাড়বে। অবশ্য তিহান মেঘের বেশ ভালো বন্ধু। আদ্রিয়ান স্যারের বিষয়ে জানলে খুব বেশি অসুবিধা হবে না। নোহা বলে, আদ্রিয়ান আর মেঘ একই বাসায় থাকে, শুনেছি তারা আত্মীয়। সম্পর্কে বেআইন হয় হয়তো, তাই একই গাড়ি করে কলেজে এসেছে। নোহার কথা শুনে তিহান অবাক হয়ে বলে, আত্মীয়? গল্প তোমার নামে নিলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।